আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যে যেখানে বসে আমার প্রোগ্রাম দেখছেন তাকে সেই সময়ের টাইম জোন অনুযায়ী গ্রিটিংস পৌঁছে দিলাম। আমার নাম চৌধুরী আবদুল্লাহ কাসেদ। I'm an organizational development and organizational performance consultant. আমি মোটামুটি 26 বছরের এক্সপিরিয়েন্স, মোস্টলি ইন দ্য ফিল্ড অফ এইচআর এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল পারফরমেন্স এই সাইডগুলোতে কাজ করেছি। বাট ওভারঅল অপারেশনস ম্যানেজমেন্ট, তারপর কমিউনিকেশন, বিজনেস ডেভেলপমেন্ট এই সাইডগুলো নিয়েও কাজ করার অভিজ্ঞতা আছে, মোস্টলি আরএমজি সেক্টরে। আর কিছু মাল্টিন্যাশনালস, জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলোতেও কাজ করার সুযোগ হয়েছে। আর এই টোটাল মোটামুটি 26 বছরের ক্যারিয়ারের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি 17-18 বছরেই around 17 years alhamdulillah I've actually been in the CXO position, মানে মোটামুটি ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিএক্সও রোলসগুলোতে আলহামদুলিল্লাহ কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং গত 2-3 বছর ধরে আমি মোটামুটি প্যারালালি কয়েকটা কোম্পানির সাথে এই অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের কাজ করছি। একই সাথে আই এম অলসো ট্রেনার অ্যান্ড অলসো কোচ ফর লাইফ, বিজনেস অ্যান্ড ক্যারিয়ার। সো এইসব সাবজেক্ট নিয়ে তো কথা বলেই থাকি, তো লাইফ নিয়ে কথা বলি, বিজনেস নিয়ে, বিভিন্ন কর্পোরেট সাবজেক্টস নিয়ে, এবং ওভারঅল আমাদের আশেপাশে যা ঘটছে। I enjoy sharing my thoughts and opinions with my audience, এবং ভালো লাগে যখন অডিয়েন্সও আমার সাথে ইন্টারাকশন করে। এবং সবসময় আমার কথা এগ্রি করতে হবে এরকম কোনো কিছু নেই। আই ফিল ভেরি হ্যাপি যখন অডিয়েন্স মেম্বাররা একে অপরের সাথে ইন্টারাক্ট করে, কন্ট্রাডিক্ট করে, এগ্রি করে, ডিসএগ্রি করে। তো অনেক সাবজেক্ট নিয়ে কথা বলি। তো আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে many people will never agree, but there are many problems in life which are caused by various situations that are not in your control in any way. Life is like a game of snakes and ladders. তো এই সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি কারণ এই জিনিসটা আসলে আমাদের লাইফে অফেন দেখা যায় যে আমাদের অনেক রকম প্রবলেমস হয়, সেটব্যাকস হয়, এবং আমরা নিজেরাও নিজেদের উপর অনেক সময় একটু বেশি ক্রুয়েলি চিন্তা করি যে এটা আমার ফল্ট, এটা আমার ফল্ট, এটা কি করলাম, কি ভুল হলো। আর দেখা যায় যে অনেক সময় অনেক ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স তারাও অনেক চাপ দেয়, অনেক ব্লেম করে যে এটা তোমার ফল্ট, এটা তোমার ফল্ট, তোমার ভুল, তোমার ভুল, তোমার ভুল। তো যার কারণে দেখা যায় যে এরকম সব নেগেটিভ ইনপুটগুলো যখন আসতে থাকে তখন আসলে নিজের মানে পুরো স্পিরিটটা পুরো নষ্ট হয়ে যায়। সামনের দিকে এগোবার এনকারেজমেন্ট, এনথুজিয়াজম এগুলো সব কিছু খুব ব্যাডলি ড্যামেজড হয়ে যায়। তো আমি এই জিনিসটা নিয়ে আসলে কথা বলছি কারণ আমার মনে হয় অনেকে অ্যাডমিট করে, অনেকে অ্যাডমিট করে না, বাট প্রত্যেকের লাইফে কম বেশি সেটব্যাকস, ফেলিয়ার্স থাকে। আমার লাইফে অজস্র ফেলিয়ার আছে, অজস্র সেটব্যাক আছে। আমার ইন্ট্রোডাকশনে যে ক্যারিয়ারটা কথা বলেছি আলহামদুলিল্লাহ ইটস আ গুড ক্যারিয়ার, এবং অনেকের মানে আমি অ্যাভারেজের থেকে আমি বলবো আলহামদুলিল্লাহ এটা অনেক ফাস্টার প্রোগ্রেশন হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু ইতিমধ্যে কাজের ক্ষেত্রে হোক, লাইফের ক্ষেত্রে হোক, অনেক দিকে অজস্র ফেলিয়ার এবং মানে সেটব্যাক হয়েছে। এবং আই এম নট অ্যাশেমড অফ সেইং দ্যাট, কারণ লাইফে আসলে এক একজনের লাইফ এক এক ওয়েতে মানে প্রতিবাহিত হবে। দের ইজ নো সেট ফর্মুলা, এবং কোনো গ্যারেন্টি নাই যে কারু মানে কোনো ধরনের যে প্রবলেম লাইফে হবেই না। সুতরাং প্রবলেম হতেই পারে, এটা নিয়ে আসলে অ্যাশেমড হওয়ার কিছু নেই। সেটব্যাক মানুষের লাইফে আসতেই পারে, এবং বিশেষ করে অ্যাশেমড হওয়ার কিছু নেই যখন অ্যাকচুয়ালি সেই ফেলিয়ারগুলো এবং সেটব্যাকগুলো আই উড সে 90%ই আসলে এক্সটার্নাল ফ্যাক্টরসের কারণে, অথবা ধরেন এমন কোনো কিছুর কারণে যেটা কোনো রকমভাবে আসলে আপনার কন্ট্রোলে নেই। তো আমি কিছু এক্সাম্পল দিব। তার আগে আমি যে স্নেকস অ্যান্ড ল্যাডার্সের সাথে যে প্যারালালটা টানলাম, যে সিমিলারিটিটা কথা বললাম, সেটা নিয়ে আমি অল্প একটু বলতে চাচ্ছি। দেখেন, স্নেকস অ্যান্ড ল্যাডার্স মানে সাপসিঁড়ির খেলা, এটা তো নিশ্চয়ই ছোটবেলায় আমরা অনেকেই খেলেছি। আজকালকার অবশ্য ইয়াঙ্গার জেনারেশন মে নট বি সো মাচ ফেমিলিয়ার উইথ ইট। তো এই সাপসিঁড়ির খেলাটাতে কি হতো? সাপসিঁড়ির খেলাটাতে মানুষ ডাইস ফেলতে থাকে, ডাইসের মধ্যে নাম্বার আসতে থাকে, সেই নাম্বার অনুযায়ী গুটি আগাতে থাকে, এবং কোনো কোনো জায়গাতে গিয়ে আপনি নর্মালি গুটি এরকম 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 এরকমভাবে আগাচ্ছে,
কখনো কখনো এমন একটা জায়গাতে গিয়ে আপনার ডাইসের নাম্বার পড়বে যে একটা ল্যাডারের গোড়ায় চলে আসে, তো তখন দেখা যায় ওই ল্যাডারটা দিয়ে আপনি উপরে উঠে গেলেন, তো দেখা গেল আপনার 10টা 15টা ঘর মুভমেন্টটা একটু ফাস্ট ট্র্যাক হয়ে গেল, আপনি এগিয়ে গেলেন। এরকম ভাবে 4টা 5টা ল্যাডার পেলে দেখা গেল যে অনেকে হয়তো আপনার সাথে যারা অন্যরা খেলছে তাদের থেকে হয়তো আপনি অনেক এগিয়ে গেলেন, অনেক দূর উপরে চলে গেলেন। তারপরে দেখা যায় সাধারণত ওই উপরের দিকে অনেকগুলো সাপের মুখ খোলা থাকে, মানে 70, 80, 75, 77, 87, 87, 85, তারপরে ইভেন 94, 97 এরকম দিকেও একটা সাপের মুখ খোলা থাকে, উইচ ইজ এবং কিছু কিছু সাপ থাকে যে আপনাকে 10টা পয়েন্ট 20টা পয়েন্ট নামিয়ে দিবে। আবার কিছু কিছু সাপ থাকে যে আপনাকে 97-এর ওখান থেকে একেবারে হয়তো 10-এ নিয়ে আসে, 7-এ নিয়ে আসে। তো লাইফ ইজ ভেরি মাচ লাইক দ্যাট। কোনো কোনো সময় আপনার এক একটা পয়েন্টে আপনি যাবেন যেখানে হঠাৎ করে সাপটা আপনাকে গিলে ফেলবে এবং আপনাকে অনেক দূর নিচে নামিয়ে ফেলবে। তো ওইখানে আপনার যে ডাইসের যে নাম্বারটা আসছে, এখানে কি আসলে আপনার কিছু করার আছে? এই জিনিসটা কি পুরো লাকের উপরে না? তো লাইফের অনেকগুলো ব্যাপার কিন্তু আসলে ওই ডাইসের নাম্বার আসার মতো এটার সাথে অনেক মিল আছে। দেখেন, আমি একটা কথা বলি, ধরেন এক্সটার্নাল ফ্যাক্টরস কি কি ধরনের জিনিস হতে পারে মানুষের, যেটা মানুষকে সাডেনলি অনেক পিছিয়ে দিতে পারে। প্রথম কথা হচ্ছে আহ, ধরেন একদম বড়ভাবে আমি এক্সটার্নালি বলছি, গ্লোবাল কিছু ফ্যাক্টরস এখন অল অফ আ সাডেন ধরে নেন গ্লোবাল ইকোনমিতে একটা বিশাল বড় কোনো সমস্যা দেখা দিল, যুদ্ধ লাগলো পার্শ্ববর্তী কোনো দেশে, বা পার্শ্ববর্তীও লাগে না, এই যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হয়েছে সেটার জন্য তেলের ক্রাইসিস হয়েছে, তেলের দাম বেড়েছে, ডলারের দাম বেড়ে গেছে, কত ধরনের প্রবলেমস হয়েছে। আমাদের গার্মেন্ট সেক্টর এফেক্টেড হয়েছে, ট্রেড এফেক্টেড হয়েছে, গার্মেন্ট সেক্টর এফেক্টেড হওয়ার কারণে তার সাথে আরও অনেক কিছু এফেক্টেড হয়ে গেছে। সো আপনি জাস্ট ইম্যাজিন করেন, এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এটা আমাদের ধারে কাছেও কোথাও না, কিন্তু সেটা আমাদের উপরে কিন্তু এফেক্ট ফেলেছে। সো জাস্ট ইম্যাজিন করেন যে অত দূরে একটা জায়গাতে দুটো কান্ট্রির মধ্যে যুদ্ধ হচ্ছে, দ্যাট ইজ এফেক্টিং আমাদের ইন্ডিভিজুয়াল লাইফকে কিন্তু এফেক্ট করছে। তো সেরকমভাবে আপনি ভাবেন যদি প্রবলেম আরও কাছাকাছি কোথাও হয়, তাহলে এটার এফেক্টটা ডেফিনেটলি আমাদের কাজকর্ম, ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্য, লাইফ চয়েসেস সব কিছুর উপরে পড়বে। সাপোজ ধরেন এমন একটা কোনো ঘটনা, এই যে সাপোজ 9/11 এর কথা বলি, 9/11 ঘটার পরে there were so many people, thousands and thousands of people যাদের আমেরিকান ভিসা ক্যান্সেল হয়ে গেল, যারা হাজার হাজার কি মানে মানে 10-15 হাজারের মতো এরকম একটা নাম্বার তখন হয়েছিল, যে 2000 মানে 2002-03 এর মধ্যে এই স্টুডেন্টগুলো যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে পড়াশোনা করছিল তাদেরকে কিন্তু বাংলাদেশি এবং মুসলিম তাদেরকে কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হলো, স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করে দেওয়া হলো সামান্য সামান্য প্রিটেক্সটে, কিন্তু মানে তাদের মানে ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। সো এবং তারপর থেকে কিন্তু আসলে আগে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের মানুষ কিন্তু আমেরিকাতে যেত, বেড়াতে যেত, ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা করতে যেত, যে থেকে যেত, কিন্তু সেই 2000-এর এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু লাইফ হ্যাজ বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট, তাই না? আমেরিকান ভিসা পেতে 1 বছর সময় লাগে। তো এই ধরনের জিনিসটা এখন এই এই জিনিস হওয়ার কারণে লেটসে 99-এ বসে খুব ভালো স্টুডেন্ট, সাংঘাতিক মেধাবী, সে প্ল্যান করে রেখেছে যে আমি আমার এই ইউনিভার্সিটি ডিগ্রিটা কমপ্লিট করে আমি আমেরিকাতে চলে যাব, কিন্তু সে কি তখন আর যেতে পেরেছে না, অ্যাটলিস্ট 5-6 বছর তাকে কিন্তু দেশে আটকে যেতে মানে হয়েছে, হি গট স্টাক, শি গট স্টাক। তাকে অনেক পরে গিয়ে দেখা গেল যে সে অনেক কষ্ট করে হয়তো মাস্টার্স এখানেই করলো, পিএইচডি প্রোগ্রামে হয়তো বাইরে গেল। তো এরকম জিনিসগুলো কিন্তু মানুষের লাইফের প্ল্যান অনেক কিছু মানে আপসেট করে দেয়। তারপরে ধরেন আসেন আরেকটু কাছে, নিজের দেশের পলিটিক্যাল সিচুয়েশনস বলেন, নিজের দেশের মধ্যে যদি খুব বড় রকমের কোনো প্রবলেম তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন সেটার জন্য কি বলে, এই যে দেখেন কতগুলো মানুষের কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে গেল রিসেন্ট, আমাদের এখানে যে গণ অভ্যুত্থান হলো, এতে কিন্তু অনেক মানুষের আবার সুবিধাও হলো। হঠাৎ করে এটা তারা সিঁড়ি পেয়ে গেল যে পড়াশোনা যেমনই হোক না কেন, রেজাল্ট হয়তো খারাপ হতো, কিন্তু তারা সব অটো প্রমোশন পেয়ে গেল। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু মানুষকে খারাপভাবে এবং ভালোভাবেও কখনো কখনো এফেক্ট করে, তাই না? মানে অনেকের অনেক ধরনের কাজকর্ম লাইন আপ করা ছিল, সেই কাজগুলো কিন্তু হয়তো
পলিটিক্যাল রেজিম চেঞ্জের কারণে সেই জিনিসগুলো তারা আর ওই সময় করতে পারছে না, হয়তো আরও 1 বছর পরে গিয়ে হয়তো হবে। অনেক ধরনের বিদেশি ইনভেস্টমেন্ট আসার কথা ছিল, যারা কিন্তু এখন ইনভেস্টমেন্টস আনছে না ইনটু দ্য কান্ট্রি, বিকজ তারা মনে করছে যে দেশের পরিস্থিতি ভালো না, বা দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটু বুঝতে হবে। তো এরকম অনেক সময় অনেক ইন্টারন্যাশনাল ইনভেস্টার্সরা কিন্তু যারা প্ল্যান করেছিল তারা কিন্তু এখন প্ল্যান আটকে রেখেছে। অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কাজ যেগুলো চলছিল সেগুলো কিন্তু কিছু সময়ের জন্য এখন স্থগিত হয়ে আছে। সেগুলোর সাথে যাদের কাজগুলো রিলেটেড ছিল, বিজনেস রিলেটেড ছিল, যারা অনেক কিছু সেই সব প্রজেক্টসে সাপ্লাই দেওয়ার কথা ইত্যাদি ইত্যাদি, তাদের লাইফ, তাদের বিজনেস, তাদের ইমিডিয়েট ফিউচার অনেক কিছু কিন্তু এফেক্টেড হয়েছে না? সো দের আর লট অফ থিংস দ্যাট গো অন, যেটা আমাদের লাইফকে এফেক্ট করে। এটা তো ধরেন আরও এক্সটার্নাল হলো। আরেকটু কাছে চলে আসি। এবার ধরে নিন আপনার আশেপাশে আপনার নিজের ফ্যামিলির মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, সেটা কি আপনাকে এফেক্ট করবে না? ধরে নেন আপনার মানে আল্লাহ না করুক, গড ফরবিড, বাট আপনার ফ্যামিলিতে মেইন আপনাদের যে আর্নিং মেম্বার আছে, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, একটা বড় ভাই হতে পারে। সাপোজ এরকম কারো সাডেনলি কোনো একটা কারণে সে আর্নিং আর করতে পারছে না, হতে পারে সে খুব অসুস্থ হয়ে পড়লো, হতে পারে কোনো কারণে তাকে অন্য দেশে চলে যেতে হলো, হতে পারে যে সে মারা গেল। তো এরকম সিচুয়েশনগুলোতে তখন কি হয়? হঠাৎ করে কিন্তু দেখা যায় যে ধরেন নেক্সট ইন লাইন যারা আছে বা অন্য কেউ আছে, তাদের উপর অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, অনেক চাপ চলে আসে। হঠাৎ করে ফ্যামিলির মধ্যে কারো একটা রিটায়ারমেন্ট হয়ে গেল, সেই রিটায়ারমেন্ট যেটা এক্সপেক্টেড ছিল না, সেই রিটায়ারমেন্টের কারণে দেখা গেলো সেই ফ্যামিলির চাপ অন্যদের ঘাড়ের উপরে চলে আসলো। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু হরহামেশা হচ্ছে আমাদের আশেপাশে। তারপরে ধরে নিন ফ্যামিলির মধ্যে যদি কারো কোনো একটা অকাল আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হয় বা মৃত্যু হয়, সেটা যদি কারো বাবা মার মৃত্যু হয়, তাহলে সেটা কিন্তু দেখা যাবে যে ফ্যামিলির উপর একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে, এবং সেটা কিন্তু অনেক ধরনের কাজকর্ম, প্ল্যান, ক্যারিয়ার, মানে অনেক কিছু অ্যাটলিস্ট 1-2 বছরের জন্য কিন্তু আপসেট করে দেয়। এবং যদি এটা মানে খুব ক্লোজ নিজের আপন ভাই বোন, সমবয়সী ভাই বোন এরকম কেউ হয়ে থাকে, বা খুব স্নেহের কেউ হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু সাইকোলজিক্যালি, মেন্টালিও আপনাকে খুব খারাপভাবে এফেক্ট করবে, এবং আপনি কিন্তু সেই কাজের সেই স্পৃহা, সেই এনথুজিয়াজম, সেই এনার্জি ফিরে পেতে আপনার 6 মাস 1 বছর লাগবে। সেই সময়ের ভিতরে কিন্তু দেখা যায় অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু কিন্তু আপনার লাইফে পিছিয়ে গেছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু হয়। তারপরে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে অসুস্থতা। আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে খোদা না খাস্তা কারো যদি কোনো একটা সিভিয়ার মানে এইলমেন্ট হয়, যেমন ধরেন তাকে রেগুলার তার কিডনিতে প্রবলেম হয়েছে, তার কিডনি ডায়ালিসিস করতে হচ্ছে, অথবা ক্যান্সার হয়েছে, তাকে অনেক এক্সপেন্সিভ ক্যান্সার ট্রিটমেন্ট করতে হচ্ছে, আপনাকে বিদেশে নিয়ে যেতে হচ্ছে। তো সেখানে দেখা যাবে যে কিন্তু আপনি মানে অনেকগুলো পারপাসে আপনি টাকা আলাদা করে রেখেছেন, যে এটা দিয়ে আপনি হয়তো একটা বিজনেস করবেন বা আপনি কোথাও যাবেন, এগুলো কিন্তু সব কিছু টোটালি আউট অফ প্ল্যান হয়ে যাবে। আপনাকে কিন্তু তখন দেখা যাবে যে সব ফান্ডস অ্যান্ড এভরিথিং সেই অসুস্থ ফ্যামিলি মেম্বারের ওয়েলফেয়ারের জন্য আপনাকে খরচ করতে হচ্ছে। সো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের হয়ে থাকে, এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই ধরনের জিনিসগুলো যখন হয়, তখন আসলে কি কারো কিছু করার থাকে? এরপরে একদম নিজের উপরে চলে আসেন। নিজের ব্যাপারগুলো একটু চিন্তা করে দেখেন। হঠাৎ করে আপনার নিজের একটা খুব শরীর খারাপ হয়ে গেল, অসুস্থতা ধরলো, আম যেটার কারণে আপনি একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হলো, আপনার পা ভেঙে গেল। 2-3 মাস আপনি হাঁটাচলা করতে পারলেন না। এই কারণে আপনি অফিসে ঠিকমতো যেতে পারছেন না। এজন্য আপনার অফিসের ম্যানেজমেন্টের সাথে আপনার মনোমালিন্য হলো। অফিস আপনাকে ফোর্স রেজিগনেশন করিয়ে দিল। হয় না? এরকম তো হয়। বা আরও আপনার নিজেরই খুব কোনো সিভিয়ার কোনো অসুস্থতা হলো, যেটার কারণে আপনি অ্যাকচুয়ালি আর রেগুলারলি মানে অত স্ট্রেস নিয়ে আর কাজ করতে পারছেন না। তখন কিন্তু আপনার লাইফের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, আপনার একটা ওপেন হার্ট সার্জারি হয়ে গেল, বা 5-6টা স্টেন্ট বসানো লাগলো। আপনি কিন্তু ঠিক সেই সেম ভিগার নিয়ে আর কাজ করতে পারবেন না, বা এনিথিং, কত কিছু হতে পারে, আপনি নিজেই ইম্যাজিন করে দেখুন। সো
এইরকম কোনো কিছু যদি হয়, এখন কেউ যদি সেটার কারণে আপনার লাইফে যদি আপনি পিছিয়ে যান কোনো কোনো অ্যাসপেক্টে, এবং সেখানে যদি অন্যরা কেউ এসে আপনাকে মানে প্রেশারাইজ করতে থাকে বা দোষারোপ করতে থাকে, বা আপনাকে মানে খারাপ ফিল করায় বা আপনাকে ছোট ফিল করায়, সেখানে অ্যাকচুয়ালি আপনার কতটুকু নিজে খারাপ ফিল করবেন বা কতটুকু সেই প্রেশারটা নিজের উপরে নিবেন, এটা রিয়েলি ভেবে দেখার মতো। আমি মনে করি দ্যাট এই সিচুয়েশনগুলোতে সেই প্রেশারটা আসলে নিজের উপরে নেওয়া উচিত না, বিকজ লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটিস। আমরা যদিও অনেকে মানে অনেক সময়ই ক্লেম করে থাকি যে মানে আমরা আমাদের মানে উই আর ইন কন্ট্রোল অফ আওয়ার লাইফ, বাট আপনি যেই যেই প্যারামিটার্সগুলো বললাম, যেই যেই সিচুয়েশনগুলোর কথা বললাম, আপনি নিজে একবার ভেবেচিন্তে দেখেন এগুলো কি আসলে কন্ট্রোলের মধ্যে, বা আপনার ক্যারিয়ারের মধ্যে। ধরেন আপনি অফিসে কাজ করছেন, আপনার একটা প্রমোশন হচ্ছে বা আপনি খুব ভালো কাজ করছেন বা আপনি একটু মানে ফাস্টার এগোচ্ছেন অন্যদের থেকে, অবশ্যই দের উইল বি পিপল যারা আপনার এগেইনস্টে কাজ করবে, জেলাস হয়ে যাবে, কনস্পিরেসি করবে, আপনার সম্পর্কে ছোট ছোট ব্যাপারগুলোকেও আরও বড় করে নেগেটিভলি ম্যানেজমেন্টের কাছে তুলে ধরবে, আপনাকে মানে যতটা সম্ভব আপনার নামে দুর্নাম করতে থাকবে, এবং অ্যাট ওয়ান পয়েন্ট এটা আপনি নিজে জানেনও না, আপনার অজান্তে কিন্তু আপনার নিচে গোড়া কাটছে গোড়া কাটছে গোড়া কাটছে। অ্যাট সাম পয়েন্ট আপনাকে ম্যানেজমেন্ট ডেকে কিন্তু আপনাকে অনেক খারাপ ব্যবহার করতে পারে, এবং সেই ব্যবহার খারাপটা যদি আপনি নিতে না পারেন তাহলে আপনি আর সেখানে থাকবেন না, অথবা কোনো কারণে ম্যানেজমেন্ট আপনাকে এসে বলতে পারে যে এই কারণে অনেকেই আপনার উপরে অখুশি আছে, এরকম একটা কিছু হতে পারে। অথবা আপনি যে কোম্পানিতে কাজ করছেন, এটা তো হর হামেশা হয়ে থাকে, টেলকোগুলোতে হয়েছে, বড় বড় ব্যাংকগুলোতে হয়েছে, একটা ব্যাংক বা একটা টেলকো আরেকটা টেলকোকে টেক ওভার করেছে, বা একটা বড় শিপিং কোম্পানি আরেকটা শিপিং কোম্পানিকে টেক ওভার করেছে, বা একটা বড় গার্মেন্টস আরেকটা গার্মেন্টসকে টেক ওভার করেছে। তখন দেখা যায় যে ওইখানে যেই কোম্পানিটাকে টেক ওভার করা হচ্ছে, সেই কোম্পানির কিন্তু লিডারশিপ রোলে অনেক সিনিয়র লোকজন ফর নো রিজন তাদেরকে কিন্তু রিডান্ডেন্ট করে দেওয়া হয়। এটা ফার্মাসিউটিক্যালসে হয়েছে, এটা বহুত বহুত মানে হাজার হাজার মানুষ আছে যারা কিন্তু খুব ভালোভাবে তাদের ক্যারিয়ার নিয়ে তারা এগোচ্ছিল, কিন্তু কোম্পানি টেক ওভার হয়ে গেছে বা মার্জার হয়ে গেছে, এবং সেই কারণে তাদেরকে কিন্তু আসলে চাকরি ছাড়তে হয়েছে। এরকম কি হয়নি? আপনারা কি এরকম মানুষ চেনেন না? হাজার হাজার কেসেস এরকম চারিপাশে আছে। অথবা ধরে নিন যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানিটা উল্টো মার্জার হলো না, ভেঙে গেল, স্প্লিট হয়ে গেল। সেই সময় আপনি দেখবেন আপনি অনেক রকম বিপদের মধ্যে পড়বেন। আপনি কোন সাইডে যাবেন? এই সাইডে যাবেন না ওই সাইডে যাবেন? দেখা যায় দুই ভাই কোম্পানি ভাগ করে ফেললো, ভাইয়ে ভাইয়ে কাড়াকাড়ি চলতে থাকে, একে আমাকে দাও, ও বলবো ওকে আমাকে দাও। এটা কমন সিনারিও। আপনি কোন দিকে যাবেন? এবং আপনি একদিকে গেলে অন্যদিকের সাথে প্রবলেম হবে, অন্যদিকে গেলে এইদিকের সাথে প্রবলেম হবে। এরকম সিচুয়েশনে টানাটানির মধ্যে পড়ে কিন্তু অনেকে তাদেরকে কিন্তু চাকরি ছাড়তে হয়, বিকজ সে কোনো সাইডকেই মানে রাগান্বিত করতে পারবে না, এফোর্ড করতে পারবে না, এবং অনেক সময় দুই সাইড থেকে তাদেরকে থ্রেটও দেওয়া হয় যে তুমি ওদিকে গেলে আমি তোমাকে এইভাবে হার্ম করব, ওদিক থেকে বলা হয় তুমি এদিকে গেলে আমি তোমাকে এভাবে করে হার্ম করব। কত রকম কিছু হতে পারে। কখনো কখনো আপনি এরকম একটা কোম্পানিতে কাজ করতে পারেন যেখানকার ওনারের সাথে আপনার বরাবরই হচ্ছে না, কোনো কারণে এটা পার্সোনালিটি ক্ল্যাশ হতে পারে, ফর হোয়াট এভার রিজন ওনার আপনাকে হ্যারাস করছে। তো সেরকম সিচুয়েশনগুলোতে কে কী করতে পারে, তাই না? সো পলিটিক্স হতে পারে, মানে কি বলে কোম্পানির পলিটিক্স হতে পারে, কত কিছু হতে পারে। তো আমি ওই জিনিসটাই আসলে বলতে চাচ্ছি যে লাইফ ইজ অ্যাকচুয়ালি গেম অফ স্নেকস অ্যান্ড ল্যাডার্স, এবং এই জিনিসটা আসলে যে বুঝবে না বা যে এটা অস্বীকার করবে এবং সবসময় অন্য কারো উপরে দোষটা চাপিয়ে মানে যে যার লাইফে প্রবলেম হয়েছে তাকে যদি দোষারোপ করা হয় যে ইটস ইয়োর প্রবলেম, ইটস ইয়োর ফল্ট, ইটস ইয়োর ফল্ট, ইটস ইয়োর ফল্ট, তাহলে আসলে ইটস নট ফেয়ার। কারণ অবশ্যই লাইফে কিছু কিছু চয়েস কিন্তু থাকবে আপনার, আপনি কোনো কোনো জায়গাতে গিয়ে কিছু চয়েসেসের কারণে আপনি কিছু মিস্টেক, কিছু ভুল এবং কিছু পরিণতি হয় আপনার নিজের কারণে, সেটা আমি ডিনাই করছি না। কিন্তু আপনি যেই চয়েসটাই নেবেন, লাইফ ইজ অ্যাকচুয়ালি ধরেন এটা একটা ব্রাঞ্চের নেটওয়ার্কের মতো, যে আপনি একটা জায়গাতে আসলেন, সেখানে আপনাকে হয়তো একটা চয়েস দেওয়া হলো, আপনি এই চয়েস নিলেন, এইদিকে গেলেও কিন্তু কিছু সাপের মুখ খোলা আছে, আবার আপনি এদিকে গেলেও কিছু সাপের মুখ পাবেন। সো আপনি যেদিকেই যাবেন কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনার লাইফে থাকবে, হয়তো একটু কম একটু বেশি।
আর আরেকটা জিনিস যেটা সেটা হলো যে ধরেন আপনি চয়েস কি সবসময় পান? আসলে সবসময় কি চয়েস থাকে? কি চয়েস আছে? ধরেন আপনার আম এরকম একটা সিচুয়েশন যে আপনার ফ্যামিলি খুব ক্রাইসিসের মধ্যে আছে। আপনার হাতে কিছু টাকা পয়সা জমানো আছে। লেটস সে আপনার ফ্যামিলির ক্লোজ মেম্বার কেউ খুবই অসুস্থ হয়ে গেল, ক্যান্সার হয়েছে। তার ১৫-২০ লাখ টাকা লাগবে, ৩০ লাখ টাকা লাগবে, ৫০ লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য। আপনি কয়েক বছর ধরে সেভিংস জোগাড় করে রেখেছেন ৪০-৫০ লাখ টাকা এবং সেটা দিয়ে আপনি ভাবছেন যে আপনি হয়তো একটা বাসা কিনবেন, একটা ফ্ল্যাট বুকিং দিবেন বা এরকম কিছু একটা। সো হোয়াট ইজ দ্য চয়েস হিয়ার অ্যাকচুয়ালি? আপনি কি আপনার সেই ক্লোজ ফ্যামিলি মেম্বারকে মারা যেতে দিবেন? নাকি মনে করবেন যে যা হোক বাসা পরে হবে, ৫ বছর পরে হোক, আমি আমার ফ্যামিলি মেম্বারকে বাঁচাই, আমার ভাইকে বাঁচাই, আমার বাবাকে বাঁচাই, আমার মাকে বাঁচাই। সো এখানে যদি মনে করেন আপনার একটা চয়েস আছে তাহলে তো এখানে তখন এটা আপনার মরালিটি, আপনার এথিক্স, আপনার আপব্রিঙ্গিং, আপনার ফ্যামিলির সাথে আপনার কি ইকুয়েশন, এই জিনিসগুলো তখন একটা সেপারেট একটা আলোচনা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম সিচুয়েশনে কি আসলে খুব একটা চয়েস কি থাকে? আপনার ফ্যামিলি যখন বিপদে পড়বে তখন দেখা যাবে ম্যাক্সিমাম মানুষই ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এগিয়ে যাবে। লোন করে হলেও সে তার ফ্যামিলিকে সাপোর্ট করবে, হেল্প করবে এবং সেটা করতে গিয়ে দেখা যাবে যে সে কিন্তু তার নিজের লাইফের অনেক সুযোগ সুবিধা স্যাক্রিফাইস করবে, লাইফের অনেক অপরচুনিটি স্যাক্রিফাইস করবে। লাইফে যে সে যে এক্সট্রা বার্ডেনটা নিল, লোনটা নিল, সেটার ইন্টারেস্ট বহন করতে হবে। তো এইগুলোর কারণে আবার তার অন্যান্য অনেক কিছু সাফার করতে পারে। তো সেই সময় যদি কেউ এসে বলে তুমি এগুলোর জন্য সাফার করছো কারণ তুমি রং চয়েস করেছো, তুমি তোমার ফ্যামিলিকে কেন সাপোর্ট করলে, তুমি কেন তোমার মানে নিজের জিনিসটাকে আখেরটাকে আগে গুছালে না? সবাই কি এত কোল্ড হার্টেড হতে পারে? সবাই কি এত সেলফিশ হতে পারে? সো লাইফ কি সবসময় আপনাকে চয়েস দিবে? আম, আপনি কোনো সময় খুব বিপদে পড়ে হেল্প চাইলেন, খুবই বিপদে পড়ে আপনাকে টাকা বড় করতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এরকম সিচুয়েশনগুলোতে আসলে খুব কি আপনার চয়েস থাকে? It's either this or something very terrible. মানে what do you do? তাই না? So life. সো আমি ওই কথাটাই বলছিলাম যে লাইফ কি আর সেখানে আপনাকে খুব একটা আসলে চয়েস কি দিল? দিল না। সো সেই জায়গাগুলোতে আসলে আপনি চেষ্টা করতে পারেন টু এক্সপ্লেইন টু পিপল যে এটা আসলে আমার দোষ না, এখানে আই এম নট রিয়েলি টু বি ব্লেমড বা বাট অনেকে আছে সেটা ফর হোয়াট এভার রিজন এটা তাদের মাথায় যাবেই না, এটা তারা বুঝতেই যাবে না, এটা কোনোদিনও তারা অ্যাকসেপ্টই করবে না। তো সেখানে আসলে বোঝানোর চেষ্টা করা বা কেন বুঝতে পারছে না এটা চিন্তা করাটাই আসলে বৃথা। আমার মনে হয় সেই এফার্টের সময়টা না দিয়ে বরঞ্চ প্রবলেম সমাধান করার জন্য কি করা যেতে পারে সেখানে কনসেন্ট্রেট করা ভালো। আর কেন আমার ব্যাপারটা আরেকজন বুঝতে পারছে না এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর ওই যতবারই আপনি ওই যে সাপের মুখে পড়ে নিচে চলে আসবেন, যত নিচেই চলে আসবেন মানে ইউ হ্যাভ টু কিপ প্লেইং। আপনি যতক্ষণ সময় বেঁচে আছেন আপনি হয়তো সেই ওই যে ফাইনাল ডেস্টিনেশন ১০০-তে ক্রস করে তার বেশি একটা নাম্বার পাওয়া মানে ১০১-এ চলে গেলেন, আপনি মানে বিশাল কিছু হয়ে গেলেন, হিরো হয়ে গেলেন। মেবি সেটা হবে না, আপনি হয়তো ৬০-এ যাবেন, ৭০-এ যাবেন, ৫০-এ যাবেন, আপনি আবার ২-এ নেমে আসবেন, আবার উঠবেন, ৮০-তে যাবেন, আবার নেমে ১০-এ আসবেন। তো এটা চলতে থাকুক, অসুবিধা নেই, বাট খেলতে থাকেন। লাইফ ইজ এ গেম অফ স্নেকস অ্যান্ড ল্যাডার্স। কিপ অন প্লেয়িং আনটিল ইউ গেট অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান। কারণ গিভ আপ করে দিলে তো গিভ আপ করেই ফেললেন। যতটুকু সময় পারা যায়, যতটুকু সময় পাচ্ছেন, জাস্ট কিপ অন মুভিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ।